মানুষের চোখে ব্লাইন্ড স্পট বলে একটা ব্যাপার আছে। হঠাৎ কোনো বস্তু ব্লাইন্ড স্পটে পড়ে গেলে তার দেখা যায় না। ফেরাউনের কিছু জাদুকর ব্লাইন্ড স্পটের বিষয়টা জানতেন। তার সাহায্যে তারা জীবন্ত বস্তুকে অদৃশ্য করার খেলা দেখাতেন। আমি আয়নাকে কিছু বললাম না। আঙুর তার বাবা মাকে দেখার জন্যে হঠাৎ খুব ব্যস্ত হয়ে পড়েছে বলে কয়েকদিনের জন্য তার বাবা মার কাছে রেখে এসেছি, এইটুকু বললাম। আয়না বলল, তাড়াতাড়ি নিয়ে এসো, মেয়েটাকে ছাড়া বাসাটা খালি খালি লাগছে। আমি বললাম আচ্ছা। আয়না বলল, মেয়েটাকে আমার খুব পছন্দ, তাকে পালক নিলে কেমন হয়? আমাকে মা ডাকবে, তোমাকে বাবা ডাকবে। আমি ভাবলাম মেয়েটাকে পালক নিতে হবে কেন, আমাদের নিজেদের ছেলে মেয়ে হবে, তারা বাবা মা ডাকবে। আয়না বলল, আমাদের ছেলে মেয়ে হবে না। আমি বললাম কেন হবে না? আয়না তার জবাব না দিয়ে আমার সামনে থেকে উঠে বারান্দায় চলে গেল। তার পছন্দের জায়গায় গিয়ে বসল। তার বারান্দায় বসার অর্থ 1-2 ঘন্টা সে ঝিম ধরে বসে থাকবে, হাত নাড়বে, বিড়বিড় করবে। ছোট মেয়েটার অনুপস্থিতি যে আমাদের জীবনযাত্রায় বড় কোনো পরিবর্তন আনলো তা না, সবকিছু আগের মতোই চলতে লাগলো। আয়না গুছিয়ে সংসার করে। সে যে কাজ করছে, বাসন ধুচ্ছে, কাপড় ধুচ্ছে কিংবা রান্না করছে, তা বুঝাই যায় না। তার সব কাজকর্ম নিঃশব্দ। আমি একটা ঠিকা বোয়া রাখতে চেয়েছিলাম, সে রাজি হল না। সে বলল, ওদের গা থেকে আমি নোংরা গন্ধ পাই, আমার শরীর ঘিন ঘিন করে, গন্ধ বিষয়ে আমার সমস্যা আছে। আয়নার এই কথা খুবই সত্যি। মাছের গন্ধ সে সহ্যই করতে পারে না। আমাদের বাসায় মাছ রান্না হয় না, পাশের ফ্ল্যাটে মাছ রান্নাও সে নিতে পারে না। সারাক্ষণ নাকে রুমাল চাপা দিয়ে রাখে কিংবা নদীর পাড়ের ছাতিম গাছের নিচে যেয়ে বসে থাকে। আয়নার সঙ্গে আমার কথাবার্তা তেমন হয় না। আমি প্রশ্ন করলে জবাব দেয়, তাও সব সময় না। মাঝে মাঝে অদ্ভুত কথা বলে আমাকে চমকে দেয়। যেমন একদিন বলল, ফ্ল্যাট 3B-তে একটা কালো লম্বা ছেলে, তাকে দেখেছো? গোফ আছে, সবসময় মাথা নিচু করে হাঁটে, খুব সিগারেট খায়। আমি বললাম দেখেছি। তাকে চেনো? চিনি, ওর নাম মুকসেদ, বাংলার প্রফেসর জালাল সাহেবের শালা, চাকরির খোঁজ করতে এসেছে। আয়না বলল, ও একটা খুনি, 5টা খুন করেছে। আমি চমকে উঠে বললাম, কি বলো তুমি? আয়না বলল, মানুষ কারণে খুন করে, টাকা পয়সার জন্য করে, শত্রুতার জন্য করে, আর এই লোকটা কারণ ছাড়াই খুন করে। আমি বললাম, মন গড়া কথা বলবে না, মুকসেদের মতো শান্ত, নরম এবং ভদ্র ছেলে আমি কখনো দেখিনি। আয়না বলল, সে পুলিশের হাতে ধরা পড়বে, পুলিশ তাকে খুঁজছে। আমি বললাম, টেলিপ্যাথির মাধ্যমে সব জেনে ফেলেছ নাকি স্বপ্নে জেনেছ? আয়না বলল, কিভাবে জেনেছি আমি জানি না, তবে জেনেছি প্রফেসর সাহেব ওই খুনিটার দুলাভাই না। তিনি সব জেনে শুনে খুনিটাকে আশ্রয় দিয়েছেন। খুনিটার নাম মুকসেদ না, তার নাম কামাল। যাদের খুন করেছেন তাদের নাম কি? মেয়েটার নাম বলতে পারি, তার নাম শিউলি। মেয়েটাকে প্রথম সে পাট খেতে টেনে নিয়ে গিয়ে রেপ করেছে, তারপর খুন করেছে। আমি তাকিয়ে আছি। আয়নার উদ্ভট কথাবার্তার কোনো অর্থ করতে পারছি না। এটা কি প্যারানয়া? আয়না বলল, তুমি কি থানার ওসি সাহেবকে বলবে যে কামাল এখানে লুকিয়ে আছে? আমি বললাম, উদ্ভট কথাবার্তা বলবে না, কোনো কারণ ছাড়া আমি ওসি সাহেবকে বলবো যে আমাদের পাশের ফ্ল্যাটে একজন খুনি ঘাপটি মেরে আছে? আয়না ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, থাক, বলতে হবে না, যা হবার আপনাতেই হবে। কয়েকদিন আগে আর পরে খুনিটার ফাঁসি হবে। মজার ব্যাপার হচ্ছে, ফাঁসির দড়িতে ঝুললেও সে কিন্তু মরবে না, দীর্ঘ সময় ঝুলন্ত অবস্থায় বেঁচে থাকবে এবং চোখের সামনে ভয়ঙ্কর সব দৃশ্য দেখবে। তার কাছে মনে হবে সে অনন্তকাল এইসব দৃশ্য দেখছে। আমি বললাম, তুমি তোর ভবিষ্যৎ চোখের সামনে দেখে ফেলছ? আয়না হাসল, আর কিছু বলল। আয়নার সঙ্গে খুনি মুকসেদের বিষয়ে কথাবার্তা বলার দ্বিতীয় দিনে পুলিশ এসে মুকসেদ এবং প্রফেসর জালাল সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমি প্রিন্সিপাল সাহেব এবং 4 জন শিক্ষককে নিয়ে থানায় ছুটে গেলাম। জালাল সাহেবকে অ্যারেস্ট করেছে একজন সিনিয়র শিক্ষক। ওসি সাহেব বললেন, এই ভয়ঙ্কর খুনি এখানে লুকিয়ে আছে, আমরা জানতাম না। কিভাবে টের পেলাম সেই ইতিহাস আপনাদের বলতেই হবে। জগতে কত রহস্য যে আছে। ঘটনা হয়েছে কি, শরীরটা খারাপ লাগছিল। আমি থানা থেকে দুপুরবেলা বাসায় গেলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ স্বপ্ন দেখি অতি অপরূপা এক মেয়ে আমাকে বলছে, ওসি সাহেব ঘুম থেকে উঠুন,
ভয়ঙ্কর খুনি কামাল কোথায় আছে আমি জানি। এই হলো ঠিকানা। সে ঠিকানা বলল, একবার না কয়েকবার। আমার ঘুম ভাঙল। ইউনিফর্ম পরলাম, আর্ম পুলিশ নিয়ে ফ্ল্যাট ঘেরাও করলাম। হারামজাদাটাকে পেয়ে গেলাম। আমার স্ত্রী যে অস্বাভাবিক ক্ষমতা নিয়ে এসেছে এই বিষয়ে আমার কোনো সন্দেহ কখনোই ছিল না। ক্ষমতার ব্যাপ্তিটা কতটুকু তা ধরতে পারছিলাম না। প্যারানর্মাল জগতে সাইকিক ক্ষমতা সম্পন্ন অনেক মানুষের উদাহরণ আছে, ডকুমেন্টেড সব ঘটনা। রাশিয়ার এস বেলায়েভ নামের একজন শৌখিন চিত্রকর পদার্থবিদের সামনে 3 মিনিট লেভিটেশনে ছিলেন। মেঝে থেকে 1 ফুট উঁচুতে ভেসে মধ্যাকর্ষণ শক্তিকে কাঁচকলা দেখিয়েছেন। সায়েন্টিস্টরা কিছুই ধরতে পারেননি। ইসরায়েলের উরি গেলার চোখের দৃষ্টিতে চামচ বাঁকা করতে পারতেন। ম্যাজিশিয়ানরা দাবি করেন এখানে কিছু ম্যাজিকের কৌশল আছে। উরি গেলার বিবিসি টেলিভিশনে চামচ বাঁকানো দেখালেন। তাকে ঘিরে রইল সায়েন্টিস্ট এবং ম্যাজিশিয়ান। কেউ কিছু ধরতে পারল না। আমেরিকার এবিসি টেলিভিশন মার্থা নামের 8 বছর বয়সী একটা মেয়েকে নিয়ে 1 ঘন্টার প্রোগ্রাম করেছিলেন। সে যে কোনো মানুষের দিকে তাকিয়ে মানুষটা কি ভাবছে বলতে পারত। এই মেয়েটি অদ্ভুত একটা কথা বলতো। সে বলতো মানুষের মনের কথা বুঝার ব্যাপারটা তাকে আয়না সাহায্য করে। ঘরে আয়না না থাকলে সে কিছু বলতে পারে না। সে বলতো পৃথিবীতে যেমন একটা জগৎ আছে, আয়নার ভেতর একটা জগৎ আছে। আয়নার মানুষরা পৃথিবীর মানুষের মতোই, তবে তাদের অনেক ক্ষমতা। আয়নার ভেতরের জগতে কোনো পাপ নেই, পৃথিবীতে পাপ আছে। মার্থাকে জিজ্ঞেস করা হলো পাপ কি। উত্তরে মার্থা ভ্রুকুচকে বলল, পাপ হচ্ছে ঈশ্বরের অন্ধকার, ডার্ক সাইড অফ গড। আমার স্ত্রী আয়না কি মার্থার কথার আয়না জগতের কোনো মানবী? আমি তার উত্তর জানি না, তবে আঙুরের মতো আমিও এক রাতে আমার স্ত্রীকে আয়নার ভেতরে ঢুকে যেতে দেখলাম। ঘটনাটা এরকম, আয়না তার ঘরে বসেছিল, তার সামনে বড় একটা আয়না। সে এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে আছে। আমি দূর থেকে তাকে দেখছি। আমার দিকে সে পেছন ফিরে আছে বলে আমাকে দেখছে না। আমি দেখলাম সে আয়না কাছে টেনে নিল। আয়না চুমু খেলো এবং চলে গেল আয়নার ভিতরে। ব্যাপারটা এত সহজে ঘটলো যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আমার মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। আমি কোনো রকম বারান্দায় এসে দাঁড়ালাম। কি আশ্চর্য! বারান্দায় আয়না হাঁটুর উপর মাথা রেখে ক্লান্ত ভঙ্গিতে বসা। সে আমাকে দেখে বলল, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কোনো কারণে কি ভয় পেয়েছ? আমি উত্তর দিলাম না। এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। আয়না বলল, বসো এখানে। আমি বসলাম, আর তখনই মনে হলো আমার সামনের জগৎ অদৃশ্য হয়ে গেছে। চোখে স্পষ্ট দেখছি না, চলে গেছি অন্য কোনো ভুবনে। সেই ভুবনের আলো নরম, সবকিছু ছায়া ছায়া, অস্পষ্ট। আমি বললাম, কোথায় আছি? আয়নার গলা শুনতে পেলাম। সে বলল, এই তো আমার পাশে। আমার হাত ধরো। আমি আয়নার হাত খুঁজে পাচ্ছি না, তাকে স্পষ্টভাবে দেখছিও না। আবার বললাম, তুমি কোথায়? আয়না বলল, আমরা আয়নার ভেতরে চলে এসেছি। এখন থেকে আয়নার ভেতর থাকব। ভালো হয়েছে না? উল্টো করে লেখা অংশের এখানেই সমাপ্তি। মিসির আলি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। উল্টো লেখা দীর্ঘ সময় পড়ার কারণে তার মাথা খানিকটা জট পাকিয়ে গেছে। চারপাশের জগৎ দুলছে, বুক ধকধক করছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে মাথাকে সুস্থির হতে দিতে হবে। মিসির আলি চোখ বন্ধ করলেন। এর মধ্যে ঢুকলো মাজেদ। মাজেদ বলল, স্যার ঘুম গেছেন? মিসির আলি বললেন, না। ঢাকায় কবে যাব স্যার? আজই যাব। আমার স্যান্ডেল কিনে দেব। স্যার মাথা মালিশ করে দিব? না, এখন বিরক্ত করিস না, আমি একটা বিষয় নিয়ে চিন্তা করছি। চলে যাব? হ্যাঁ। মাজেদ চলে গেল না, তার সামনে হাঁটাহাঁটি করতে লাগলো। মিসির আলি চোখ বন্ধ করেই বুঝতে পারছেন সে এখন কোথায়। যদিও মাজেদ হাঁটছে নিঃশব্দে। এই তো সে এখন জানালার কাছে দাঁড়িয়ে আছে। মিসির আলি চোখ মিললেন। মাজেদ ঘরে নেই, ঘর ফাঁকা। মস্তিষ্ক তাকে বিভ্রান্ত করছে। মিসির আলি আবারও চোখ বন্ধ করলেন। এই অবস্থাতেই ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে কয়েকটা ছাড়া ছাড়া স্বপ্ন দেখলেন। এই স্বপ্নে বিশাল আয়নার ভেতর থেকে বাচ্চা মেয়ে বের হয়ে এলো। স্বপ্নে সবকিছুই স্বাভাবিক মনে হয়। আয়নার ভেতর থেকে মেয়ে বের হয়ে আসার ঘটনাটা মিসির আলির কাছে স্বাভাবিক মনে হলো। বাচ্চা মেয়েটা বলল, আমাকে চিনেছেন? মিসির আলি বলল, তুমি মার্থা।
আমি কোথায় থাকি জানেন? জানি, আয়না জগতে। আমাকে নিয়ে যে বইটা লিখেছে সে বই আপনি পড়েছেন? পড়েছি। বইটার নাম বলুন। বইটার নাম লিটল গার্ল ফ্রম দ্য মিরর। আমি যাই। কোথায় যাবে? যেখান থেকে এসেছি সেখানে যাব। মেয়েটি আয়নার ভেতরে ঢুকে গেল। ঘুমন্ত মিসির আলীকে ডেকে তুললেন তরিকুল ইসলাম। তিনি বললেন, চেয়ারে বসে ঘুমাচ্ছেন, এটা কেমন কথা? ভাই সাহেবের শরীর খারাপ নাকি? মিসির আলী বললেন, শরীর ঠিক আছে। আপনার শরীর মোটেই ঠিক নেই। শরীর ঠিক থাকলে কেউ চেয়ারে বসে ঘুমায় না। আসুন, বিছানায় শুয়ে থাকবেন। মাজেদকে বলছি পায়ে তেল মালিশ করে দেবে। যে কোনো অসুখে পায়ে তেল মালিশ মহৌষধ। ভাই, আমি ভালো আছি। আপনি বললে তো হবে না, আমি বুঝতে পারছি সমস্যা আছে। হাত ধরি, উঠেন তো। মিসির আলীকে হাত ধরে উঠতে হলো। উঠে দাঁড়ানোর পরেই তার মাথা চক্কর দিয়ে উঠল। তিনি কিছুক্ষণের জন্য জ্ঞান হারলেন। জ্ঞান ফিরে দেখেন বিছানায় শুয়ে আছেন। প্রচণ্ড ঠান্ডাতেও তরিকুল ইসলাম পাখা দিয়ে প্রাণপণে হাওয়া করছেন। তরিকুল ইসলামের পাশেই তার স্ত্রী চিন্তিত মুখে দাঁড়িয়ে। ভদ্রমহিলার হাতে পানির গ্লাস। মাজেদের সর্বশক্তি দিয়ে পায়ের পাতায় তেল ঘষে যাচ্ছে। শুধু আয়নাকে দেখা যাচ্ছে না, শুধু আয়নাকে কোথাও দেখা গেল না। মিসির আলী বললেন, খুবই বিব্রত বোধ করছি। আপনাদের সবাইকে হঠাৎ চিন্তার মধ্যে ফেলে দিলাম। এখন আমি ভালো আছি, খুবই ভালো। তরিকুল ইসলাম বললেন, কোনো কথা বলবেন না। ডাক্তার আনতে লোক গেছে। আপনি চোখ বন্ধ করে শুয়ে থাকুন। আপনি অজ্ঞান হয়ে আমার ঘাড়ে পড়লেন। কলিজাটা নড়ে গেল। ভেবেছি আপনি মারা গেছেন। মিসির আলী লজ্জিত ভঙ্গিতে হাসলেন। তরিকুল ইসলাম বললেন, মধ্যের মধ্যে একটা ভালো খবর শুনেন। নবীনগর থেকে পাবদা মাছ নিয়ে এসেছি। আগেই খবর দিয়ে রেখেছিলাম, আজ এনেছে। খাওয়ার দরকার নেই। এই মাছ চোখে দেখারও শান্তির ব্যাপার। এক একটা মাছের সাইজ বোয়াল মাছের কাছাকাছি। ঠিক মতো রাঁধতে পারবো কিনা কে জানে। তরিকুল ইসলাম সাহেবের স্ত্রী বললেন, মাছের কথা এখন বাদ থাকুক। তরিকুল ইসলাম বললেন, বাদ থাকবে কি জন্য? এত বড় পাবদা মাছ তুমি তোমার জন্মে দেখছো? সেই মাছের গল্প করবো না তো কি গল্প করব? তোমার বাপের বাড়ি গল্প করব? তোমার এক ভাই যে ঘুষ খেয়ে জেলে গেছে সেই গল্প? এইসব কি কথা? মিথ্যা বলছি? মিথ্যা বললে মাটি খাই। আর যদি সত্য বলে থাকি তাহলে তুমি মাটি খাবে। মিসির আলী চোখ বন্ধ করলেন। মনে হচ্ছে কিছুক্ষণের জন্যে ঘুমিয়ে পড়ে উত্তম। ঘরে মনে হয় আয়না ঢুকেছে। মিষ্টি ঘ্রাণ পাওয়া যাচ্ছে, কদম ফুলের ঘ্রাণ। তরিকুল ইসলামের হইচই থেমেছে। তার স্ত্রী মনে হয় কাঁদছেন, কান্নার আওয়াজও আসছে। আয়না বলল, বাবা মা, তোমরা দুজনেই ঘর থেকে যাও। ওনার ভালো ঘুম দরকার। আরাম করে কিছুক্ষণ ঘুমালেই শরীর ঠিক হয়ে যাবে। আমি আছি ওনার পাশে। মাজেদ, তুমি যাও, পায়ে তেল ঘষতে হবে না। তুমি যেভাবে তেল ঘষছ মনে হচ্ছে পায়ের চামড়া ঘষে তুলে ফেলবে। মিসির আলী চোখ মেললেন। তরিকুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে চলে গেছেন। মাজেদ চলে যাচ্ছে। আয়না দাঁড়িয়ে আছে। তাকে এখন ইন্দ্রাণীর মতো লাগছে। আয়না বলল, স্যার, আমি আপনার কপালে হাত রেখে বসে থাকবো, আপনার ভালো লাগবে। আয়না কপালে হাত রাখল। কি ঠান্ডা হাত। ঘুমে মিসির আলীর চোখ বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে তিনি আলস্য এবং আরামের আশ্চর্য এক জগতে ঢুকেছেন। স্যার। বলো আয়না, আপনার ছাত্র এসেছে। খবর পেয়েছেন? পেয়েছি। আপনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন শুনে সে কি যে ভয় পেয়েছে। এরকম ভয় শুধু পশুরাই পায়, মানুষ পায় না। পশুরা মানুষের চেয়ে বেশি ভয় পায়? জি স্যার, ওরা ভয়ঙ্কর এক জগতের মধ্যে বাস করে। তুমি ওদের মনের কথা বুঝতে পারো না? ওদের মনে ভয়ের বাইরে তেমন কোনো আবেগও অবশ্য নেই। অনেক মানুষের মনের কথাও আমি ধরতে পারি না। কি ধরনের মানুষ? নিম্ন শ্রেণীর মানুষ। ওরা পশুর মতোই। স্যার, আপনি ঘুমিয়ে পড়ুন। আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। চোখ বন্ধ করে কথা বলতে আমার ভালো লাগছে। তাহলে কথা বলুন। তুমি কথা বলো, আমি শুনি। আয়না বলল, আপনার ছাত্র প্রায় আমাকে বলতো, পৃথিবীটা মায়া ছাড়া কিছু না। পৃথিবী কি মায়া? আমাদের চারপাশে যা ঘটছে সবই মায়া। মিসির আলী বললেন, সাধু সন্ন্যাসীরা এরকম বলেন, এখন বিজ্ঞানীরাও বলছেন। আয়না বলল, বুঝিয়ে বলবেন? মিসির আলী বললেন, তুমি আমার মাথার কাছে বসে আছো। আমি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তোমার উপস্থিতি অনুভব করতে পারছি।
চোখ দিয়ে দেখছি, তোমার গলার স্বর শুনছি, ঘ্রাণ পাচ্ছি এবং স্পর্শ করেও জানছি। আমার ব্রেইন পঞ্চ ইন্দ্রিয় থেকে আসা সিগন্যালকে ব্যাখ্যা করছে তোমার উপস্থিতি হিসেবে। সব সিগন্যালই কিন্তু ইলেকট্রিক্যাল। আয়না বলল, ব্রেইন তো সিগন্যাল পাচ্ছে যে আমি আছি, তাহলে আমি মায়া হব কেন? মিসির আলী বললেন, তুমি স্বপ্ন দেখো না? জি দেখি। স্বপ্নেও ব্রেইন সিগন্যাল পায় বলে দৃশ্য দেখে। আমরা কিন্তু স্বপ্নকে বলি মায়া। হ্যাঁ বলি। স্বপ্ন যদি মায়া হয় তাহলে জাগ্রত অবস্থায় যা দেখছি তাও মায়া, ঠিক না? ঠিক। আমরা পৃথিবী দেখি 7 রঙে, একটা গরু দেখে সাদা কালো। তাহলে তুমি বলো, আমাদের জগৎ কি রঙিন নাকি সাদা কালো? আপনি কি বলতে চাচ্ছেন বুঝতে পারছি। এখন এই দাঁড়াচ্ছে না, রঙের ব্যাপারটাও মায়া। জি, তুমি নিজেকে এত রূপবতী হিসেবে মাঝে মাঝে দেখাও, ব্রেনের ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রভাবিত করে এটা করো, সেটাও মায়া। তেমন রূপবতী তুমি না। স্যার, ঘুমিয়ে পড়ুন। মিসির আলী সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। ডাক্তার চলে এসেছেন। আয়না বলল, ডাক্তার সাহেব আপনি অপেক্ষা করুন, বারান্দায় বসুন, চা খান। স্যার ঘুমোচ্ছেন, ঘুমের মধ্যে তাকে ডিস্টার্ব না করাই ভালো। মিসির আলী স্বপ্ন দেখছেন, স্বপ্নে আয়না মেয়েটি তার সঙ্গে কথা বলছে। স্যার আপনি কি আমাকে চিনছেন? হ্যাঁ চিনেছি, তুমি আয়না। আমি কোথায় থাকি জানেন? এখানেই থাকো? না, আমি থাকি আয়নার ভেতরে, মাঝে মাঝে আয়না থেকে বের হয়ে আসি। ভালো তো? হ্যাঁ খুব ভালো। আমি যখন আয়নার ভেতর থাকি তখন খুব ভালো থাকি। ভালো থাকাটা জরুরি, আর কিছুই জরুরি না। আমি একটা মায়া, তাই না স্যার? হ্যাঁ, তুমি শুধু একা না, আমরা সবাই মায়া। একজন কেউ সেই মায়া তৈরি করেছেন। স্যার কেন করেছেন? আয়না, আমি জানি না স্যার। আমি এখন আয়নার ভেতরে ঢুকে যাব, আর কেউ আমাকে পাবে না। আপনি ঘুমান। মিসির আলী ঘুমোচ্ছেন। ঘুমের মধ্যে শুনছেন অনেক দূরে কোথাও অপূর্ব সঙ্গীত হচ্ছে। এই সঙ্গীত কি আয়নার ভেতরে হচ্ছে? মিসির আলীর ঘুম পাতলা হয়ে এসেছে। তিনি এখন আছেন নিদ্রা এবং জাগরণের মাঝামাঝি। এই সময়টাও অদ্ভুত। তখন অদ্ভুত সব ঘটনা ঘটে। কেকুল নামের এক বিজ্ঞানী এই সময় স্বপ্ন দেখলেন একটা সাপ বারবার তার লেজ কামড়ে ধরছে এবং ছেড়ে দিচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে বুঝলেন কে একজন তাকে বেঞ্জিনের রিং স্ট্রাকচার বুঝিয়ে দিচ্ছে। তার ঘুম ভাঙল। তিনি কাগজে বেঞ্জিনের স্ট্রাকচার লিখলেন। আরেক রাশিয়ার বিজ্ঞানী স্বপ্নে পেলেন পেরিওডিক টেবিল। মিসির আলীও কি কিছু পাবেন? তিনি অস্পষ্ট গলায় ডাকলেন, আয়না, আয়না। স্যার আমি আপনার পাশে আছি। তুমি আমার ছাত্রকে খবর পাঠাও, সে যেন চলে আসে। আয়না বলল, আমি তাকে খবর পাঠিয়েছি। মিসির আলী বললেন, আমি তোমার রহস্যের সমাধান করতে চাচ্ছি, তুমি কি আমাকে সাহায্য করবে? আমি একা পারছি না। আয়না বলল, স্যার আমি সাহায্য করব। ডাক্তার একজন না, দুজন এসেছেন। একজন এমবিবিএস ডাক্তার, আরেকজন হোমিওপ্যাথি। তরিকুল ইসলাম জানালেন কবিরাজ রোহিণী বাবুকে খবর পাঠানো হয়েছে, উনিও চলে আসবেন। ত্রিমুখী চিকিৎসা হবে। তার প্রেশার মাপা হলো, সুগার মাপা হলো, সবই নর্মাল। মিসির আলী বললেন, আমি খুব ভালো আছি, হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠেছে, এর বেশি কিছু না, আপনারা ব্যস্ত হবেন না। তরিকুল ইসলাম বললেন, 2 ডাক্তারকেই রাত 10টা পর্যন্ত থাকতে হবে। একবার যার মাথা চক্কর দিয়েছে আরও একবার দিতে পারে। আপনারা বিশ্রাম করেন, খাওয়া দাওয়া করেন। এখন পাবদা মাছ খাওয়াবো। মৃত্যুর সময় মনে হবে পৃথিবীতে কি জিনিস খেয়েছি। এক একটা পাবদা বোয়াল মাছের চেয়েও বড়। আপনারা বলবেন মারহাবা মারহাবা। 2 ডাক্তারই আনন্দিত গলায় বললেন, মারহাবা মারহাবা। রাত 9টা। মিসির আলী গরম চাদর গায়ে বারান্দায় বসেছেন। মাটির হাঁড়িতে তুষের আগুন করে তার পায়ের কাছে রাখা হয়েছে। রাত 9টা। মিসির আলী গরম চাদর গায়ে দিয়ে বারান্দায় বসেছেন। মাটির হাঁড়িতে তুষের আগুন করে তার পায়ের কাছে রাখা হয়েছে যাতে তিনি পা গরম করতে পারেন। ফ্লাস্কে চা দেওয়া হয়েছে। মিসির আলী পান খান না, তারপরও পানের বাটায় পান দেওয়া হয়েছে। আয়না বসেছে তার সামনে। সে গায়ে চাদর দেয়নি, সম্ভবত তার তেমন শীত লাগে না। আয়না বলল, স্যার একটা পান বানিয়ে দিই, পান খান। মিসির আলী বললেন, দাও। আয়না পান বানাতে বানাতে বলল, আমাকে প্রশ্ন করলেই আমি উত্তর দেব, এইটুকু সাহায্য আপনাকে করব, কিন্তু নিজ থেকে কিছু বলবো না। মিসির আলী বললেন,
তোমার স্বামী লিখেছে তুমি আয়নার ভেতরে ঢুকে যাও, এটা কি সত্যি? জি। মিস রেলি বললেন, এটা সত্যি হবার কোনো কারণ নেই। আয়না জিনিসটা কি? একখণ্ড গ্লাস যেখানে পাড়া লাগানো হয়েছে যাতে আলো প্রতিফলিত হয়, তুমি সেখানে ঢুকতে পারো না। আয়না বলল, মার্থা মেয়েটা কিভাবে ঢুকত? মিস রেলি বললেন, মার্থার ব্যাপারটা আমার ছাত্র পুরোপুরি জানে না, কাজে তুমিও জানো না। এর মধ্যে অনেক মিথ্যা আছে। আমেরিকা ডিউক ইউনিভার্সিটির প্যারাসাইকোলজি প্রফেসর অ্যারন সিমসন তাকে নিয়ে একটা বই লিখেছেন। বইটার নাম মার্থা ডিসিট। এই নামের সহজ বাংলা অর্থ হচ্ছে মার্থা বিষয়ক ধাপ্পাবাজি। বইটা আমার কাছে আছে, তুমি পড়ে দেখতে পারো। আয়না বলল, মার্থা মিথ্যা করে বলেছে সে আয়নার ভেতরে থাকে। মিস রেলি বললেন, সে নিতান্তই বাচ্চা একটা মেয়ে। বাচ্চারা কল্পনার জগতে বাস করে, সে কল্পনা করেছে। সরি, আমি তো বাচ্চা মেয়ে না। মিস রেলি বললেন, বড়রাও কল্পনা করে। সিজিওফ্রেনিক রোগীরা শুধু যে কল্পনা করে তা না, তারা সেই জগতে বাসও করে। এখন আমার দ্বিতীয় প্রশ্ন, মাঝে মাঝেই তুমি ঘরের দরজা জানালা বন্ধ করে 2-3 দিন কাটিয়ে দাও, তখন কি করো? আয়না বলল, আমি কিছু করি না, আয়নার ভেতরে ঢুকে পড়ি, ওই জগতে থাকি। ধরে নিলাম তুমি আয়নার জগতে থাকো, বের হয়ে আসো কেন? স্যার, আমি নিজের ইচ্ছা আয়নায় ঢুকতেও পারি না, বের হতেও পারি না। ঘটনা আপনা আপনি ঘটে। আমি যদি নিজের ইচ্ছায় ঢুকতে পারতাম তাহলে কারোর সামনে ঢুকতাম না, কাউকে ভয় দেখাতাম না। মিস রেলি সিগারেট ধরালেন। আয়না বলল, স্যার প্রশ্ন করুন। তুমি যে তরিকুল ইসলাম সাহেবের পালক মেয়ে, এটা নিশ্চয়ই তুমি জানো। জি জানি। তোমার আসল বাবা মার বিষয়ে তুমি জানো না? জানি না। তারা এই পৃথিবীর জগতের মানুষ নাকি আয়না জগতের মানুষ? আয়না জগতের মানুষ হওয়ার সম্ভাবনা আছে। মিস রেলি বললেন, আয়না জগৎটা কেমন? আয়না বলল, কেমন বলতে পারবো না। যখন আপনাদের সঙ্গে থাকি তখন আয়না জগতের কথা তেমন মনে থাকে না। সেই জগৎটা ছায়া ছায়া, শান্তির জগৎ। মনে হয় সেখানে ক্ষুধা তৃষ্ণা নেই, সেখানে সবাই একা থাকে। একা থাকে? জি, একা থাকে, এটা মনে আছে। স্যার, একটা কাজ করুন না, আপনি আমাকে হিপনোটিক সাজেশন দিয়ে আয়না জগতে নিয়ে যেতে পারেন কিনা দেখুন। আপনি মনে মনে এই কথা ভাবছেন বলেই বললাম। মানুষের মনের কথা কি তুমি ধরতে পারতে? প্রথম যখন আয়না জগতে যাই এবং সেখান থেকে বের হয়ে আসি, তখন থেকে পারি। আয়না জগতে সবাই তো একা একা থাকে। এইভাবেই একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগ হয়। মানুষ একসঙ্গে থাকে বলেই এমন ক্ষমতার তাদের প্রয়োজন হয়নি। তাছাড়া এই জগতে মোবাইল ফোনও আছে। মিসির আলী মাটির হাড়ির উপর পা রাখলেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীত বাড়ছে, পা ঠান্ডা হয়ে আসছে। আয়না বলল, বোতলে গরম পানি ভরা আছে, একটা বোতল এনে দেব, কোলে রাখবেন? দরকার নেই। স্যার, আরও কোনো প্রশ্ন করবেন? মিসির আলী বললেন, কোন লাইনে প্রশ্ন করব ধরতে পারছি না। তোমাকে প্রশ্ন করার 2টা লাইন আছে। প্রথম লাইনে তুমি ডিলিউশনের শিকার, অসুস্থ একটা মেয়ে যে নিজের জন্য ভ্রান্তির একটা জগৎ তৈরি করেছে। সে তার ভ্রান্তির জগতে বাস করে, পৃথিবীর রিয়েলিটির সঙ্গে যে যুক্ত না। কিন্তু কিছু ড্রাগস আছে এ ধরনের জগৎ তৈরি করে, যেমন এলএসডি। আর দ্বিতীয় লাইন হচ্ছে স্বীকার করে নেওয়া তুমি সত্যি সত্যি আয়না জগতের বাসিন্দা, সেখানেই থাকো, মাঝে মাঝে সেখান থেকে বের হয়ে আসো। আমার সমস্যা হচ্ছে আমি কোনোটাই গ্রহণ করতে পারছি না। অন্ধকারে ঢিল ছোড়া আমার স্টাইল না। আমি লজিক ব্যবহার করি। লজিক পাশা খেলা না, লজিক অন্ধকারে ঢিল ছোড়ে না। আমি আজ রাতটা চিন্তা করব, কাল আরও কিছু প্রশ্ন করব। আমার ছাত্র তখন সঙ্গে থাকবে। হিপনোটাইজ করবেন না? করব। তোমাকে এবং আমার ছাত্রকে একসঙ্গে করার চেষ্টা করব। স্যার, আজকের অধিবেশনের কি এখানেই সমাপ্তি? হ্যাঁ। আমি কি চলে যাব? চলে যাও। আপনি এখানেই থাকবেন? হ্যাঁ। শীতের মধ্যে বসে থাকতে ভালো লাগছে। তোমাদের বারান্দাটা সুন্দর। ঢাকা শহরে চলে যাব, তখন বারান্দাটা মিস করব। আয়না বলল, স্যার আরেকটা সিগারেট ধরান। সিগারেট শেষ না হওয়া পর্যন্ত আপনার সঙ্গে থাকি, আপনার গল্প শুনি। কি গল্প শুনবে? যে কোনো গল্প। রূপকথা? বলুন। আপনার রূপকথা সাধারণ রূপকথা হবে না, এর মধ্যেও অন্য কিছু থাকবে। মিসির আলী বললেন, ডিলিউশনের জগৎ নিয়ে কথা বলি। মানবজাতির একটা অংশ সবসময় ডিলিউশনের জগতে বাস করে। এদের মধ্যে বিখ্যাত সায়েন্টিস্ট আছেন, সঙ্গীতজ্ঞ আছেন, লেখক, চিত্রকর আছেন। কাজেই তুমি ভেবো না যে তুমি একা এবং অদ্বিতীয়।
স্যার আমি ভাবছি না। আবার একদল আছে যারা অন্যের ভেতর কঠিনভাবে ভ্রান্তি ঢুকিয়ে দেয়। এর সবচেয়ে বড় উদাহরণ হল পারস্যের হাসান সাব্বা। এই হাসান সাব্বা পাহাড় ঘেরা এক সমতল ভূমিতে গোপন বেহেশত তৈরি করেছিল। সেই বেহেশতে অপূর্ব বাগান ছিল, দুধ, মধু এবং শরাবের নহর ছিল। 16-17 বছরের অতি রূপবতী নগ্ন যুবতীরা ছিল। হাসান সাব্বা তার কিছু নির্বাচিত শিষ্যদের এই বেহেশতে প্রবেশের অনুমতি দিতেন। তবে বেহেশতে ঢোকার আগে তাদের হ্যালুসিনেজিটিং ড্রাগ হাশিশ অর্থাৎ ওয়াং এর শরবত খাওয়ানো হতো। শিশুরা পুরোপুরি এক ভ্রান্তির জগতে চলে যেত। হাসান সাব্বা পরে এদের দিয়ে গোপন হত্যাকাণ্ড ঘটাতেন। হাশিশ থেকে আরবি হালাসিন, সেখান থেকে ইংরেজি শব্দ এসেছেন অ্যাসাসিন অর্থাৎ গুপ্ত ঘাতক। এই দলটা ধ্বংস করার অনেক চেষ্টা করা হয়, কেউ পারেনি। অনেক পরে মঙ্গল নেতা হালাকু খান তাদেরকে পুরোপুরি ধ্বংস করেছিলেন। গল্প শেষ করে মিসির আলী হাসলেন। আয়না বিস্মিত হয়ে বলল, স্যার হাসছেন কেন? মিসির আলী বললেন, তোমাকে ভ্রান্তির জগৎ থেকে ফিরিয়ে আনার জন্যে একজন হালাকু খার দরকার। আমি হালাকু খা না, আমি বৃদ্ধ মিসির আলী। তরিকুল ইসলামের ঘুম ভাঙে ফজরের ওয়াক্তে। তিনি হিমশীতল ঠান্ডা পানিতে গোসল করে নামাজ আদায় করেন। এরপর তার অনেকক্ষণ কিছুই করার থাকে না। বাড়ির সবাই ঘুমে, তাদের ঘুম এত সহজে ভাঙে না। তরিকুল ইসলাম ঝাড়ু হাতে নেন, উঠান ঝাড় দেওয়া শুরু করেন। এতে দুটা কাজ হয়, উঠান হয় ঝকঝকে পরিষ্কার এবং তার শীত কমে, কিছু এক্সারসাইজও হয়। এই বয়সেও এক্সারসাইজ করে শরীর ঠিক রাখা অত্যন্ত জরুরি। একটা বিষয় চিন্তা করে তরিকুল ইসলাম বেশ মজা পান। বিষয়টা হচ্ছে বাড়ির কেউই উঠান ঝাড় দেওয়ার ব্যাপারটা জানে না। তারা ধরে নিয়েছে ঘুম থেকে উঠে দেখবে চারদিকে ঝকঝক করছে, কারো মনে কোনো প্রশ্ন নেই। তরিকুল ইসলাম উঠান ঝাড় দিচ্ছেন, অর্ধেকের মতো ঝাড় দেওয়া হয়েছে। হঠাৎ পেছন থেকে এসে কে যেন তার হাত ঝাপটে ধরল এবং ঝাড়ু দূরে ছুঁড়ে ফেলে দিল। তিনি চমকে পেছন ফিরে আনন্দে অভিভূত হয়ে গেলেন। জামাই ফারুক এসেছে। তরিকুল ইসলাম বললেন, বাবা কেমন আছো? ফারুক কদম বসি করতে করতে বলল, আপনি ঝাড় দিচ্ছেন কেন? বাড়িতে মানুষ নেই? তরিকুল ইসলাম বললেন, ঝাড়ু দেওয়া মানেই একই সঙ্গে হাতের, পায়ের এবং কোমরের এক্সারসাইজ, এর জন্য ঝাড়ু দেই। ফারুক বলল, এক্সারসাইজের জন্য ঝাড়ু দিতে হবে না, আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। বাবা এখন বলুন আমার স্যারের অবস্থা কি? উনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছেন শুনে কি যে ভয় পেয়েছিলাম। তোমার স্যার ভালো আছেন, ডাক্তার দেখে বলে গেছে কোনো ভয় নেই। ওনার সুস্বাস্থ্য কামনা করে মসজিদে একটা মিলাদও দিয়েছি। কবিরাজ রুহানিবাবু এসেছিলেন, তিনি চবনপ্রাশ বানিয়ে দিয়েছেন। সকাল বিকাল 1 চামচ করে খেলে ঘোড়ার মতো তেজি শরীর হবে। স্যার কি ঘুমোচ্ছেন? সবাই ঘুমাচ্ছে, কখন যে উঠবে আল্লাহ পাক জানে। দাঁড়াও ডেকে তুলি। ফারুক বলল, ডেকে তুলতে হবে না, তারা তাদের রুটিন মতো উঠুক। বাবা চা খাবেন? কে চা বানাবে? আমি বানাবো। আপনার জন্যে ইলিশ মিষ্টি নিয়ে এসেছি। ইলিশ মিষ্টিটা আবার কি? সন্দেশ, ইলিশের পেটির মতো করে বানানো। তরিকুল ইসলাম আগ্রহের সঙ্গে বললেন, বের করো একটা খেয়ে দেখি। ভালো মিষ্টি দেশ থেকে উঠেই যাচ্ছে। নাটোরের কাঁচাগোল্লা এখন স্মৃতি ছাড়া আর কিছুই না। মেট্রিক পরীক্ষার আগের দিন নাটোরের কাঁচাগোল্লা খেয়েছিলাম, সেই স্বাদ এখনো মুখে লেগে আছে, হাতে লেগে আছে মিষ্টির গন্ধ। তোমরা এই জামানার ছেলেপুলে আসল মিষ্টির স্বাদ কিছুই জানলে না। আফসোস, বিরাট আফসোস। উঠোনে বেতের মোড়ায় শ্বশুর জামাই চা খাচ্ছেন। তরিকুল ইসলাম আনন্দে অভিভূত। জামাইকে তিনি অত্যন্ত পছন্দ করেন। তরিকুল ইসলাম বললেন, দুপুরে কি মাছ খেতে চাও বলো? ফারুক বলল, বিলের ফ্রেশ ছোট মাছ খাবো, 5 মিশালি গুঁড়া মাছ জোগাড় করব, কোনো সমস্যা নেই। কালি বোয়াল কি পাওয়া যাবে বাবা? এই তো বিপদে ফেললে, এইসব জিনিস কি আর দেশে আছে? দেখি চেষ্টা করব। খলিশা মাছ? আরেক ঝামেলায় ফেললে। খলিশা মাছ তো প্রায় এক্সটিংক্ট মাছ, এক্ষুনি বের হচ্ছি, সকাল সকাল না গেলে পাওয়া যাবে না। ফারুক বলল, বাবা আপনার জন্য একটা চাদর এনেছিলাম, বের করে দিই, চাদরটা গায়ে দেন। দেব? দাও। তরিকুল ইসলাম গায়ে চাদর জড়াতে জড়াতে বললেন, আরেক কাপ চা বানাও, চা খেয়ে বের হই। আরেকটা কথা বাবা, তোমাকে বলি মন দিয়ে শোনো। আমি শিক্ষক মানুষ তো, সব মানুষকে আমার কাছে মনে হয় পরীক্ষার খাতা, সবাইকে নাম্বার দিই।
তুমি আমার কাছে নম্বর পেয়েছো 191, স্টার মার্কের চেয়েও বেশি। আর আমার জার্মান প্রবাসী গাধাপুত্র পেয়েছে 24। গ্রেস মার্ক দিয়েও তাকে পাশ করানোর বুদ্ধি নাই। ফারুক বলল, আয়না? আয়না কত পেয়েছে? তরিকুল ইসলাম চিন্তিত গলায় বললেন, ওর খাতাটা আমি বুঝি না, নম্বরও এই জন্য দিতে পারি না। আয়না দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি উঠোনের দিকে। শ্বশুর জামাই চা খেতে খেতে গল্প করছে, দেখতে ভালোই লাগছিল। এখন ফারুক একা, মাথা নিচু করে উঠোনে হাঁটছে, একবারও দোতলার দিকে তাকাচ্ছে না। তাকালেই আয়নার হাসি মুখ দেখত। আয়না দোতলা থেকে নামল। তার কেন জানি হঠাৎ ইচ্ছে করছে ফারুককে চমকে দিতে। নিঃশব্দে তার পেছনে দাঁড়িয়ে হাউ করে চিৎকার দিলে কেমন হয়। আয়না খানিকটা অবাক হচ্ছে, এরকম ইচ্ছে তো তার কখনো হয়নি। হাউ চিৎকার শুনে ফারুক চমকে তাকালো। আয়না গম্ভীর গলায় বলল, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার শিক্ষকও ভালো আছেন, তবে তার মাথা খানিকটা এলোমেলো। ফারুক বলল, আমার স্যার এমন একজন মানুষ যার মাথা কখনো এলোমেলো হয় না। তাই বুঝি? ফারুক বলল, হ্যাঁ তাই। যদিও আমার গুরু সুরিবাড়ি যায়, তবুও আমার গুরু নিত্যানন্দ রায়। আয়না বলল, সুরিবাড়ি যায় মানে? ফারুক বলল, কথার কথা বললাম, আমার গুরু কোথাও যায় না। আয়না বলল, দোতলা থেকে দেখলাম তুমি বাবার জন্য চা বানিয়ে এনেছো, আমার জন্য চা বানিয়ে আনো। এক্ষুনি আনছি। ইলিশ সন্দেশ এনেছি, খাবে? তুমি বললে খাবো, সকালে আমি মিষ্টি খাই না। খেতে বলো না। আচ্ছা বলবো না, আমি চা খাবো, আর তুমি আমার সামনে বসে বলবে কেন তুমি মিসির আলী নামের মানুষটাকে এত পছন্দ করো। ফারুক বলল, আচ্ছা বলবো। আয়না বলল, আমিও পছন্দ করি, তবে আমার পছন্দের কারণ আর তোমার পছন্দের কারণ এক না। তোমার পছন্দের কারণ কি? আয়না হাসতে হাসতে বলল, বলবো না। ফারুক চা বানিয়ে এনেছে। আয়না আগ্রহ করে চায়ের কাপে চুমুক দিচ্ছে। ফারুক বলল, মিসির আলী স্যারকে এত পছন্দ করি কেন বলছি, মন দিয়ে শোনো। মন দিয়ে শুনছি। তার চিন্তা করার ধারা বা চিন্তাবৃত্তির বিন্যাস বাদ থাকুক। মানুষ মিসির আলীর একটা গল্প শোনো, মন দিয়ে শোনো। বারবার মন দিয়ে শোনো বলছো কেন? আমি যা শুনি মন দিয়েই শুনি। একদিন ক্লাসে তিনি বললেন, আমি মানুষের অর্থনৈতিক অবস্থার সঙ্গে তার চিন্তা করার ক্ষমতার ভেতর একটা সম্পর্ক বের করার চেষ্টা করছি। তোমরা হচ্ছে আমার প্রথম সাবজেক্ট। তোমরা সবাই তোমাদের অর্থনৈতিক অবস্থা বর্ণনা করবে এবং বোর্ডে লেখা 5টা প্রশ্নের উত্তর দেবে। রাতে বাতি নিভিয়ে ঘুমোতে যাও নাকি বাতি জ্বালিয়ে ঘুমাতে যাও? দ্বিতীয় প্রশ্ন, উচ্চতা ভীতি কি আছে? 3 নম্বর প্রশ্ন, দিঘির পানির কাছে গেলে কি পানিতে নামতে ইচ্ছে করে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আগুন ভয় পাও? 5ম প্রশ্নটি হচ্ছে, অপরিচিত কোনো ফুল হাতে পেলে গন্ধ শুকে দেখো। আমরা সবাই আমাদের অর্থনৈতিক অবস্থার কথা লিখলাম এবং আগ্রহ নিয়ে প্রশ্নগুলির জবাব দিলাম। কাজটা স্যার কেন করলেন জানো? আমাদের মধ্যে হতদরিদ্র যারা, তাদের খুঁজে বের করার জন্য। আয়না বলল, মজার তো। ফারুক বলল, স্যার 3 জন হতদরিদ্র খুঁজে বের করলেন, যাদের ইউনিভার্সিটির খরচ তিনি দিতেন। আমি ছিলাম 3 জনের একজন। বাহ! আরেকটা গল্প বলবো? বলো। স্যারের একবার প্লুরিসি হলো, খুবই খারাপ অবস্থা। তিনি এমন একটা ক্লিনিক বের করলেন যার খোঁজ কেউ জানে না। তিনি সেখানে ভর্তি হলেন। কেন জানো? কেন? যাতে ছাত্ররা তাকে খুঁজে না পায়, তাকে সেবার জন্য ব্যস্ত না হয়। তিনি কারো সেবা নেন না। মিসির আলী স্যার এমনই একজন পুণ্যবান ব্যক্তি, যার কাছাকাছি বসে থাকলেও পুণ্য হয়। আয়না বলল, তোমার চোখে পানি এসেছে, পানি মুছো। ফারুক চোখ মুছল। মিসির আলীর সঙ্গে ফারুকের দেখা হলো সকালে নাস্তার টেবিলে। ফারুক বলল, স্যার আমাকে চিনেছেন? মিসির আলী বললেন, তোমার নাম দেখে তোমাকে চিনতে পারিনি, এখন চিনছি, খুব ভালো মতো চিনেছি। তুমি অনার্স এবং MA দুটোতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলে। ইউনিভার্সিটিতে লেকচারার হওয়ার কথা ছিল, কিসব পলিটিক্সের কারণে হয়নি। ফারুক বলল, আমার বিষয় আর কিছু মনে আছে স্যার? মনে আছে। আমার একবার প্লুরিসি হয়েছিল, মরতে বসেছিলাম। ভর্তি হয়েছিলাম এমন এক ক্লিনিকে যার খোঁজ কেউ জানে না। তুমি কিভাবে যেন সেখানে উপস্থিত হলে। কেমন আছো ফারুক? স্যার ভালো আছি। আপনি সুস্থ আছেন এবং ভালো আছেন দেখে ভালো লাগছে। মিসির আলী বললেন, তুমি যে সমস্যার সমাধানের জন্য আমাকে ডেকেছ, সেই সমাধান আমি করতে পারিনি, পারবো সেরকম মনে হচ্ছে না। ফারুক বলল, সব সমস্যার সমাধান থাকে না স্যার। যেসব সমস্যার সমাধান নেই, আপনি তার কি সমাধান করবেন? এইসব নিয়ে
আমরা রাতে কথা বলবো। মনে হয় বঙ্গোপসাগরে ডিপ্রেশন হয়েছে। দুপুর থেকে আকাশে মেঘ জমতে শুরু করেছে। সন্ধ্যার পর থেকে টিপটিপ বৃষ্টি, ঝোড়ো বাতাস। তরিকুল ইসলাম আনন্দিত। ঝড় বৃষ্টি উপলক্ষে বিশেষ কিছু রান্না হবে। খিচুড়ি, ঝাল গরুর মাংস। ময়মনসিংহে বিটি ট্রেনিং থেকে তিনি গরুর মাংস রান্নার একটা পদ্ধতি শিখেছিলেন। সেটা করবেন নাকি তিনি বুঝতে পারছেন না। মাটির হাঁড়িতে মাংস, লবণ, সামান্য তেল এবং একগাদা কাঁচামরিচ দিয়ে অল্প আছে জাল দেওয়া। অন্য সব মশলা নিষিদ্ধ। মাংসের বিশেষ যে গন্ধ আছে, কাঁচামরিচ সেই গন্ধ নষ্ট করবে, আলাদা ফ্লেভার নিয়ে আসবে। তিনি নিজেই গরুর মাংস আনতে গেলেন। গ্রামে কসাইয়ের কোনো স্থায়ী দোকান নেই, শুধু হাটবারে মাংস বিক্রি হয়। সৌভাগ্যক্রমে আজ হাটবার। বাড়িতে মেহমান শুধু না, জামাই উপস্থিত। বিশেষ বিশেষ রান্নার অতি উপযুক্ত উপলক্ষ। মিসির আলী নিজের ঘরে দরজা জানালা বন্ধ করে বসে আছেন। তিনি খাটে হেলান দিয়ে আধশোয়া হয়ে আছেন। তার পায়ের উপর কম্বল। তার সামনে বসেছে আয়না এবং ফারুক। এরা দুজনেই বসেছে খাটের শেষ প্রান্তে। সোলার লাইট কাজ করছে না। মেঘলা দিন ছিল বলেই প্যানেল চার্জ হয়নি। ঘরে হারিকেন জ্বলছে। টেবিলে দিয়াশলা এবং মোমবাতি রাখা আছে। ফারুক বলল, রাতটা ভূতের গল্পের জন্য অসাধারণ। স্যার, আমি অতীতপুর রেল স্টেশনে একবার একটা ভূত দেখেছিলাম। এই গল্পটা বলবো? ভূত সাধারণত মানুষের সাইজের কিংবা মানুষের চেয়ে লম্বা হয়। এই ভূতটা বামন, 6-7 বছরের ছেলের হাইট। মিসির আলী বললেন, ভূতের গল্প থাকুক, তুমি বরং আয়নার গল্প শোনাও। তুমি একজন সাইকোলজিস্ট। তোমার চোখে আয়না মেয়েটি কি? তুমি তার অদ্ভুত কর্মকাণ্ডের নিশ্চয়ই কোনো ব্যাখ্যা দাঁড় করিয়েছ। সেই ব্যাখ্যাও শুনি। আয়নার কি আপত্তি আছে? আয়না মুখে কিছু বলল না, তবে মাথা নাড়িয়ে জানালো তার আপত্তি নেই। মিসির আলী তার ছাত্রের দিকে তাকিয়ে বললেন, আমার সামনে সিগারেট খেতে কোনো বাধা নেই, সিগারেট ধরাও। আমি দেখলাম সিগারেটের খোঁজে পকেটে হাত দিয়ে চট করে হাত বের করে নিয়েছ, তাই বললাম আগে। ফারুক বলল, আমার সিগারেট লাগবে না। আপনার কথায় হঠাৎ টেনশন তৈরি হয়েছিল বলে সিগারেটের প্যাকেটে হাত দিয়েছিলাম। স্যার, আয়না বিষয়ে আমার যা বলার তা ডায়েরিতে লিখেছি, এর বাইরে তেমন কিছু নেই। মিসির আলী বললেন, আয়না এবং তুমি দুজনেই ডিলিউশনে ভুগছ, এমন কি কখনো মনে হয়েছে? জি স্যার, হয়েছে। শুরুতে আমি নিজেকে ডিলিউশনের পেশেন্ট ভেবেছি। একসময় নিশ্চিন্ত হয়েছি সমস্যা আমার না। কিভাবে নিশ্চিন্ত হয়েছ? ফারুক বলল, আঙুর মেয়েটি যখন দেখল তার আপা ঢুকে পড়েছে আয়নার ভেতর, তখন আঙুর নিতান্তই বাচ্চা মেয়ে। সে এমন একটা ঘটনা বানিয়ে বলবে না। মিসির আলী বললেন, তোমার স্ত্রীর মানসিক ক্ষমতা প্রবল। সে তার ক্ষমতা দিয়ে আঙুর মেয়েটিকে প্রভাবিত করতে পারে, এমন এক ইলুশন তৈরি করতে পারে যাতে আঙুরের ধারণা হবে তার আপা আয়নার ভেতরে ঢুকে গেছে। ফারুক বলল, আয়না এই কাজ কখনো করবে না। সে আঙুরকে খুব পছন্দ করে। সে তাকে পালক পর্যন্ত নিতে চেয়েছে। মেয়েটা ভয় পায়, এমন কিছু সে করবে না। মিসির আলী বললেন, আয়নার ঘরে ভিডিও ক্যামেরা বসানোর কথা কখনো ভেবেছ? সিসিটিভি, সারাক্ষণ এই টিভি চলবে। আয়নার প্রতিটি কর্মকাণ্ডের রেকর্ড থাকবে। আয়নার ভেতরে ঢুকলো কি ঢুকলো না জানা যাবে। ফারুক বলল, এটা মাথায় আসেনি। স্যার, এখন আমি একটা সিগারেট ধরাবো, হঠাৎ টেনশন বোধ করছি। মিসির আলী বললেন, সিগারেট ধরাও। একটা বড় আয়না নিয়ে আসো। আয়নাটা ব্যবহার করে আমি হিপনোটিক সাজেশন দেব, তোমাদের দুজনকেই দেব। আয়না রাজি আছে। ফারুক, তুমি নিশ্চয়ই রাজি? ফারুক বলল, আপনি যা করতে বলবেন আমি করব। আমি আয়না নিয়ে আসছি। ফারুক আয়না আনতে গেল। মিসির আলী নিজেও একটা সিগারেট ধরালেন। আয়না বলল, চা খাবেন স্যার? মিসির আলী বললেন, ঘন ঘন চা খাওয়ার অভ্যাস আমার নেই। তোমার পাল্লায় পরে চা খাওয়ার অভ্যাস হয়েছে, পান খাওয়ার অভ্যাস হয়েছে। এখন চা পান কোনোটাই না। তুমি আমাকে এক পিস সাদা কাগজ এবং একটা কলম দাও। ফারুক আয়না নিয়ে এসেছে। মিসির আলী আয়নাটা তাদের দিকে ধরেছেন। তিনি বসেছেন আয়নার পেছনে। ফারুক বলল, স্যার, কেন জানি আমার ভয় ভয় লাগছে। মিসির আলী বললেন, এই কাগজ এবং কলম নাও, কাগজে লেখো। আমার ভয় ভয় লাগছে। উল্টো করে লিখবে। তোমার ডায়েরিতে তুমি যেমন উল্টো করে লিখেছ সেরকম। তোমার লেখা শেষ হবে আর হিপনোটিক সাজেশন শুরু হবে। ফারুক লিখছে, তার সময় লাগছে। আয়না আগ্রহ নিয়ে ফারুকের লেখা দেখছে, মাঝে মাঝে তাকাচ্ছে ফারুকের দিকে। মিসির আলী বললেন, ফারুক, তোমার কি ডিসলেক্সিয়া আছে, যেখানে মানুষ উল্টো করে লেখে? ফারুক বলল, জি না স্যার। মিসির আলী বললেন, ব্যাপারটা খুব আশ্চর্য না?
তুমি পুরো একটা চ্যাপ্টার উল্টো করে লিখেছ, নির্ভুলভাবে লিখেছ, আর এখন একটা বাক্য লিখতে পারছো না। তোমার কপাল ঘামছে। ফারুক কপালে ঘাম মুছতে মুছতে বলল, স্যার, একটা সিগারেট খাও। খাও। একবার অনুমতি দিয়ে দিয়েছি, বারবার অনুমতি চাইতে হবে না। লেখা শেষ? জি না। লেখা উল্টো হয়েছে, কিন্তু মিরর ইমেজ হয়নি। বাদ দাও, পরে লিখবে। সিগারেট শেষ করো, আমরা হিপনোসিস শুরু করব। আয়নাকে নিয়ে আমি এখন 3টা হাইপোথিসিস দাঁড় করিয়েছি, এক এক করে বলি। হাইপোথিসিস 1, এখানে আমি ধরে নিচ্ছি আয়নার ভেতরে ঢুকে পড়ার অস্বাভাবিক ক্ষমতা এই মেয়েটির আছে। এই হাইপোথিসিসের পেছনে আছে মেয়েটির নিজের স্বীকারোক্তি, ফারুকের বক্তব্য এবং আঙুর মেয়েটির বক্তব্য। বিজ্ঞান এই হাইপোথিসিসকে অগ্রাহ্য করবে। আমি নিজেও অগ্রাহ্য করেছি, তারপরেও হাইপোথিসিস দাঁড় করানো হলো। ভুলের ভেতর দিয়ে শুদ্ধকে খোঁজার নিয়ম আছে। হাইপোথিসিস 2, হাইপোথিসিস বলছে আয়নার ভেতর কেউ কখনো ঢুকেনি। এক রিয়েলিটি থেকে অন্য রিয়েলিটিতে যেতে কোনো আয়না লাগে না। বিছানায় শুয়ে শুয়েও একজন মানুষ রিয়েলিটি বদলাতে পারে। বিজ্ঞান এই হাইপোথিসিসকে সমর্থন করবে। হাইপোথিসিস 3, এই হাইপোথিসিস বলছে পুরো ব্যাপারটাই আয়নার স্বামী ফারুকের কল্পনা, যে সাইকোলজির ছাত্র। ডিলিউশনের বিষয়টা সে জানে। আয়না তার ডিলিউশনে সাহায্য করছে। মার্থা নামের এক বাচ্চা মেয়ে বলতো সে আয়না জগতে বাস করে। মার্থার কাহিনী ফারুকের ডিলিউশনকে ট্রিগার করেছে। তার স্ত্রীর আয়নাপ্রীতি তাকে সাহায্য করেছে। তার স্ত্রীর নামও আয়না। সবকিছুই তাকে সাহায্য করেছে। আয়না রাতে তার স্বামীর সঙ্গে ঘুমায় না, এটিও ফারুকের ডিলিউশনের একটা অংশ। ফারুক চায় না তার সঙ্গে স্ত্রীর রাত্রি যাপন করতে। মিসির আলীকে থামিয়ে দিয়ে ফারুক বলল, স্যার, আমি কেন চাইব না? মিসির আলী বললেন, তুমি নারী বিদ্বেষী পুরুষদের একজন। বিয়ের আগে তোমার ইচ্ছা হয়নি যে মেয়েটিকে বিয়ে করবে তাকে দেখতে বা তার ছবি দেখতে। বিয়ের পরও দীর্ঘ সময় তাকে এই বাড়িতে ফেলে রেখেছ, নিজের কাছে নিয়েও যাওনি। ফারুক বলল, স্যার, কোয়ার্টার পাচ্ছিলাম না। মিসির আলী বললেন, আগ্রহ থাকলে তুমি বাড়ি ভাড়া করতে। মেয়েটির সঙ্গে তুমি বাস করতে চাও না, আবার তাকে পুরোপুরি ছেড়েও দিতে চাও না। ফারুক বলল, স্যার, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আয়নার অসাধারণ সাইকিক ক্ষমতার বিষয়টি আপনি জানেন। এরকম একজন মহিলার সঙ্গে বাস করা প্রায় অসম্ভব। মিসির আলী বললেন, তুমি সাইকোলজির ছাত্র। একজন সাইকোলজির ছাত্রের সাইকিক ক্ষমতা ধরে স্ত্রী পাওয়া ভাগ্যের বিষয়। হয়ে গেল উল্টো। ফারুক বলল, স্যার, আয়না নিজেই কিন্তু বলেছে সে আয়নার ভেতরে ঢুকে যায়। মিসির আলী বললেন, সে আদর্শ স্ত্রীর মতো আচরণ করেছে। স্বামী যা চাচ্ছে তাই বলছে। সাইকোলজির ভাষায় এ ধরনের আচরণের একটা নাম আছে, একে বলা হয় সিম্প্যাথিক ডিলিউশন। ফারুক বলল, এই হাইপোথিসিসটাই কি আপনি সমর্থন করছেন? মিসির আলী বললেন, না, আমার সম্পূর্ণ ভিন্ন ধারণা। এসো, হিপনোটিজম শুরু হোক। ফারুক, তুমি যদি আরেকটা সিগারেট খেতে চাও খেয়ে নাও। চোখ মুখ শক্ত করে রাখার কিছু নেই, স্বাভাবিক হও। তোমাকে হিপনোটিক ট্রেন্সের ভেতর দিয়ে যেতে হবে না, তুমি একজন অবজারভার। ফারুক স্বস্তির নিঃশ্বাস ফেলল। আয়না স্বাভাবিক আছে, তার চোখে কৌতূহল। মিসির আলী বললেন, আয়না, আমি শুরু করব? শুরু করুন। আমি তোমাকে যা করতে বলবো তুমি করবে। আমার উপর এই বিশ্বাস রাখতে হবে যে আমি তোমার কোনো ক্ষতি করব না, তোমার অমঙ্গল হয় এমন কোনো কিছু করব না। স্যার, এই বিশ্বাস আমার আছে। এখন তাকাও আমার দিকে। কিছুক্ষণের মধ্যে তুমি আয়না জগতে ঢুকে যাবে। সেই জগৎ তোমার জন্য আনন্দময়। সেখানে খিদা নেই, তৃষ্ণা নেই, ছায়া ছায়া অস্পষ্ট এক জগৎ। তুমি কি তৈরি? জি। আয়না জগতে ঢুকে যাবার পর তোমাকে আমি প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। সব প্রশ্নের উত্তর যে দিতে হবে তা না। তুমি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না চাও, দেবে না। আচ্ছা। মিসির আলী কাগজ কলম হাতে নিলেন। কাগজে লিখলেন নদী, পাখি, ফুল। কাগজটা বলের মতো গুটি পাকিয়ে আয়নার দিকে বাড়িয়ে দিলেন। আয়না, এই বলটা হাতের মুঠির মধ্যে নাও। এখন তুমি যাত্রা শুরু করছো আয়না জগতের দিকে। জগৎটা মাটির নিচে, সিঁড়ি বানানো আছে। তুমি এক একটা সিঁড়ি পার হবে আর আয়না জগতের কাছাকাছি যেতে থাকবে। তোমার এখন খুব ঘুম পাচ্ছে। আয়না, ঘুম পাচ্ছে? পাচ্ছে। প্রথম সিঁড়ি পার হলে এই তো দ্বিতীয় সিঁড়ি। আয়না, ঘুম পেলে চোখ বন্ধ করে ফেলো। আয়না চোখ বন্ধ করল। মিসির আলী বললেন, একটা সময় আমি বলবো আয়না চলে এসো, তুমি আয়না জগৎ ছেড়ে চলে আসবে। আয়না, শুনতে পাচ্ছ? হ্যাঁ। তুমি তৃতীয় সিঁড়ি পার হয়েছ, এখন পার হলে চতুর্থ সিঁড়ি।
আর একটা ধাপ শুধু বাকি। এই ধাপটা পার হলেই তুমি আয়না জগতে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? অস্পষ্ট। আয়না বড় বড় নিঃশ্বাস ফেলছে, সামান্য দুলছে। ফারুক নিজেও বড় বড় নিঃশ্বাস ফেলছে, সেও তুলছে। মিসির আলি নিশ্চিত আয়না জগতে আয়না একা ঢুকবে না, ফারুক নিজেও ঢুকে যাবে। আয়না, হ্যাঁ, এখন শেষ ধাপ পার হও, আয়না জগতে ঢুকে যাও। আয়না দুলুনি বন্ধ করে স্থির হয়ে গেল। মিসির আলি ফারুকের দিকে তাকালেন, সেও মূর্তির মতো স্থির হয়ে গেল। মিসির আলি সিগারেট ধরালেন। হাতে সময় আছে, তাড়াহুড়ার কিছু নেই। আয়না, আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। তুমি কোথায়? আয়না জগতে। তুমি একা না আরো কেউ তোমার সঙ্গে আছে? ও আছে। ফারুক যে তোমার সঙ্গে আছে, তোমার কি ভালো লাগছে? লাগছে। এখন আমি ফারুককে প্রশ্ন করব, ফারুক, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। তুমি কোথায়? আয়না জগতে। তোমার কি ভালো লাগছে? জি। মিসির আলি বললেন, জগৎটা কেমন? অন্যরকম। ভয় লাগছে? না। এখানে থেকে যেতে চাও? চাই। আয়না জগতে এমন কি আছে যা এখানে নেই? ফারুক থেমে থেমে বলল, আয়না জগৎ অন্যরকম জগৎ, চিন্তা এবং কল্পনার জগৎ। মিসির আলির সিগারেট শেষ হয়ে গেছে। তিনি দ্বিতীয় সিগারেট ধরাতে ধরাতে বললেন, আয়না, তোমাকে বলছি, ভালো আছো? জি স্যার। আয়না জগতে থেকে যেতে ইচ্ছে করছে? আশেপাশে তুমি কি দেখছো? কিছুই দেখছি না স্যার, শুধু ওকে আবছা আবছা দেখছি। কিছুই দেখছো না কেন? এই জগৎটা কুয়াশার, ঘন কুয়াশায় সব ঢাকা। হঠাৎ হঠাৎ কুয়াশা বাতাসে সামান্য সরে যায়, তখন কিছু কিছু দেখা যায়। কি দেখা যায় সেটা আমি বলবো না। দরজায় টোকা পড়েছে। তরিকুল ইসলামের গলা শোনা গেল। মিসির আলি সাহেব, খাবার দেওয়া হয়েছে। এমন গরুর মাংস খাবেন যে মৃত্যুর পরেও মনে থাকবে। গরম গরম খেতে হবে, চলে আসুন, কুইক। 2 মিনিট সময়। মিসির আলি আয়নার দিকে তাকিয়ে বললেন, তুমি আয়নার ভেতর থেকে চলে এসো। ওকে কি সঙ্গে করে নিয়ে আসবো? হ্যাঁ। ফারুক, তুমিও আসো। দুজনের ঘোর একসঙ্গে ভাঙল। তারা তাকালো মিসির আলির দিকে। মিসির আলি বললেন, আয়না, তোমার মুঠোয় যে কাগজটা আছে সেটা দাও। চলো খেয়ে আসি, ডিনার টাইম। রাতের খাবার শেষ হয়েছে। তরিকুল ইসলামের আনন্দের সীমা নেই। গরুর মাংস যতটা ভালো হবার কথা তার চেয়েও ভালো হয়েছে। মিসির আলির খাবার ভালো হয়েছে কি মন্দ হয়েছে এ নিয়ে কখনো কিছু বলেন না। তিনিও বললেন, মাংসের টেস্টটা অদ্ভুত। তরিকুল ইসলাম মিসির আলির প্লেটে মাংসের বাটি ঢেলে দিলেন। মিসির আলি তেমন আপত্তি করলেন না। আলোচনা খাবার নিয়ে চলতে লাগলো। কে কখন কি সুখাদ্য খেয়েছে এই গল্প। জানা গেল তরিকুল ইসলামের সবচেয়ে পছন্দের খাবার শুকনো মরিচের ভর্তা। শুকনো মরিচের সঙ্গে একটা রসুন দিয়ে পাটায় পিষে ভর্তা তৈরি করতে হয়। খেতে হয় মার গলা ভাত দিয়ে। ফারুক বলল, তার পছন্দের খাবার কাঁঠালের বিচি দিয়ে মুরগির ডিমের ঝোল। আয়না বলল, তার কোনো খাবার পছন্দ না। সে এমন এক জগতে থাকতে চায় যেখানে কাউকে কিছু খেতে হয় না। তরিকুল ইসলাম বললেন, তোকে 3 দিন কিছু খেতে না দিলে হাম হাম করে খাবি, যা দিবে তাই খাবি। আয়না বলল, 3-4 দিন তো আমি না খেয়েও থাকি। তরিকুল ইসলাম চুপ করে গেলেন, কারণ ঘটনাটা সত্যি। আয়না যখন তার ঘরে দরজা বন্ধ করে বাস করতে থাকে তখন সে কিছু খায় না। মিসির আলি বারান্দায় বসেছেন। বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি হবার কারণেই হয়তো শীত কমে গেছে। মিসির আলির সামনে আয়না এবং ফারুক। মিসির আলি বললেন, তোমরা আগ্রহ নিয়ে বসেছ, আমি তোমাদের বিষয় কি বুঝলাম তা জানার জন্য। আমি কিছুটা বিব্রতই বোধ করছি, কারণ তেমন কিছু বুঝতে পারিনি। মানুষকে সীমাবদ্ধ ক্ষমতা দেওয়া হয়েছে, নিজের জগতের বাইরের জগৎ সম্পর্কে জানার ক্ষমতা দেওয়া হয়নি। ম্যাথমেটিশিয়ানরা 4, 5, 6 ডাইমেনশনের অঙ্ক বের করেছেন। সবই অ্যাবস্ট্রাক্ট ব্যাপার। তারা বলেছেন আমাদের ত্রিমাত্রিক জগৎ হচ্ছে 4 মাত্রার জগতের ছায়া, আবার 4 মাত্রা হচ্ছে 5 মাত্রার জগতের ছায়া। দারুণ জটিল ব্যাপার ছায়ার জগৎ। আয়না বলল, আপনি যা বুঝেছেন তাই বলুন। আয়না জগৎ কি আছে? মিসির আলি হতাশ গলায় বললেন, আছে। তার প্রমাণ তোমার হাতের মুঠোয় রাখা কাগজ। সেখানে আমি লিখেছিলাম নদী, পাখি, ফুল। তুমি আয়না জগৎ থেকে বের হয়ে আসার পর লেখাগুলি হয়ে গেল উল্টো, মিরর ইমেজ। এই লেখা আয়নার সামনে না ধরলে পড়া যাবে না। মজার ব্যাপার হচ্ছে ফারুক একটা দীর্ঘ চ্যাপ্টার এইভাবে লিখেছে, যা সে লিখতে পারে না। ধরে নিচ্ছি এই চ্যাপ্টারটা নিয়ে সে একবার আয়না জগতে ঢুকেছিল বলে লেখা মিরর ইমেজ হয়েছে। অবশ্যই ফারুক এমন একজন যার সঙ্গে আয়না জগতের যোগাযোগ আছে।
ব্যাপারটা সে অতি যত্নে গোপন রেখেছে। আয়নার যে সব ক্ষমতা আছে তার সবই আমার এই ছাত্রের আছে। আমার যখন প্লুরিসি হলো, একটা ক্লিনিকে ভর্তি হয়েছিলাম। কেউ তার ঠিকানা জানে না। ফারুক ঠিকই উপস্থিত হলো। আমি কিছুদিন পর পর বাসা বদল করি, নতুন ঠিকানা কাউকে জানাই না। ফারুক ঠিকই ঠিকানা জানে। সে চিঠি লিখেছে। যে ছাত্রকে আমি নামে চিনতে পারছি না, তার একটা চিঠিতে আমি ঢাকা শহর ছেড়ে ছাত্রের শ্বশুরবাড়িতে উপস্থিত হব, আমি সেই লোক না। ফারুক আমাকে প্রভাবিত করেছে। সে প্রাণপণ চেষ্টা করেছে রহস্য উদ্ধারের। আমার সাহায্য সেই কারণেই নিয়েছে। সরি, আমি সাহায্য করতে পারিনি। তোমাদের জগৎ সম্পর্কে আমি কিছুই জানি না, জানতে পারবো তাও মনে হচ্ছে না। তবে তোমাদের দুজনেরই আমি একটা উপদেশ দিচ্ছি। প্রকৃতি একই ধরনের দুজনকে কাছাকাছি এনেছে, তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তোমরা আলাদা হইও না। তার জন্য তোমাদের যদি পুরোপুরি আয়না জগতে স্থায়ী হতে হয়, হবে। এর বেশি আমার কিছু বলার নেই। গুড লাক। মিসির আলী মাজেদকে নিয়ে ঢাকায় চলে এসেছেন। তাকে স্কুলে ভর্তি করা হয়েছে। মিসির আলী প্রতি সন্ধ্যায় তাকে পড়াতে বসেন। পাঠে তার প্রবল আগ্রহ। ফারুক বা আয়নার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তবে তিনি তরিকুল ইসলাম সাহেবের কাছ থেকে অদ্ভুত একটা চিঠি পেয়েছেন। প্রিয় ভাই সাহেব, আসসালাম। মহাবিপদে পড়িয়ে আপনাকে পত্র দিয়েছি। আপনি যে দিবসে ঢাকা রওনা হয়েছেন, সেই দিবসের রাতের কথা। খাবার খাওয়ার জন্যে আমার স্ত্রী মেয়ে এবং মেয়ে জামাইকে ডাকতে গেল। রান্না হয়েছে সরপুটি ভাজা, কই মাছের ঝোল এবং ট্যাংরা মাছ। কন্যার মা ফিরে এসে বললেন ঘরে কেউ নাই। শুধু যে ঘরে কেউ নাই তা না, বাহিরেও নাই। আমি অনুসন্ধান বাকি রাখি নাই। জামাই গোপনে স্ত্রীকে নিয়ে কর্মস্থলে চলে গেছে, তাও সম্ভব না। রেল স্টেশন 5 কিলোমিটার দূরে। বাহন ছাড়া যাওয়া অসম্ভব। বাড়িতে রিক্সা বা টেম্পো আসে নাই। আমি থানায় জিডি এন্ট্রি করিয়াছি। জামাইয়ের কলেজের প্রিন্সিপাল সাহেবের সঙ্গে মোবাইলে যোগাযোগ করিয়াছি। তিনিও কিছু জানেন না। আমার নিজের ধারণা জিন ভূতের সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে। জিন অনেক সময় পছন্দের ব্যক্তিকে তাহাদের দেশে নিয়ে যায় এবং লালন পালন করে। আমি আমার মনের কথা কাউকে বলতে পারতেছি না। এখন মোবাইল টেলিফোনের জামানা। এই জামানায় কেউ জিন ভূত বিশ্বাস করে না। ভাই সাহেব, দোয়া করিবেন যেন মহাবিপদ থেকে উদ্ধার পাই। ইতি তরিকুল ইসলাম। পুনশ্চ মাসুল মাছের সন্ধানে আছি। পাওয়া মাত্র মোবাইল করিব, চলিয়া আসিবেন। মিসির আলী বড় দেখে একটা আয়না কিনে নিজের শোবার ঘরে টানিয়ে রেখেছেন। তার ধারণা কোনো একদিন আয়নায় ফারুক এবং তার স্ত্রীকে দেখা যাবে। তাদের কোলে থাকবে অপূর্ব এক শিশু। শিশুটির দুষ্টামি ভর্তি চোখ দেখার তার খুব শখ। উপন্যাসটি এখানেই শেষ। আমাদের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর আপনারা যদি উপন্যাসের পাশাপাশি ছোট গল্পে আগ্রহী হন, তাহলে আমাদের মূল চ্যানেল কুপির আলো সাবস্ক্রাইব করতে পারেন। কুপির আলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ।